সুমি ছিল অনেক বেশি সাদাসিধা। স্বামী আর সংসার নিয়েই তার জীবন। সে তার স্বামীকে অনেক ভালোবাসতো, তার স্বামীর জন্য সবকিছু করতে পারত। কিন্তু একদিন সেই স্বামী তার বোনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। স্বামী আর বোন দুজনে মিলেই সুমিকে ধোঁকা দিতে থাকে। কিন্তু এই সবকিছু যখন এই সহজ সরল সুমি জানতে পারে, তখন সে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটাই দেখব আজকের গল্প সালি মোহাব্বতে। শুরুতে আমাদেরকে একটা বাড়ি দেখানো হয়, যে বাড়ির বাইরে অনেক বড় একটা গাছ লাগানো ছিল। প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই সময়। তখনই আমরা দেখতে পাই বাড়ির দোতলা থেকে কবিতা নামের একটি মেয়ে সেই গাছের দিকে তাকিয়ে রয়েছে। সেদিকে তাকিয়ে সে কিছু একটা ভাবছিল। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কবিতা একদিন ট্রেন স্টেশনে ট্রেন আসার জন্য অপেক্ষা করেছিল। সে কোথায় যাচ্ছিল, কেন যাচ্ছিল, এসব তো আমরা পরেই জানতে পারবো। আর তাছাড়া সে কেন এখন এটা নিয়ে ভাবছে তাও আমরা পরবর্তীতে জানবো। তো কবিতা যখন এসব ভাবছিল, তখন দেখা যায় তার বাসায় কোনো কিছুর প্রোগ্রাম চলছে। সেখানে তার হাজবেন্ড প্রতীক, তার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ওয়াইফ সবাই এসেছিল। তারা সবাই একসাথে আড্ডা দিতে থাকে, বেশ এনজয় করছিল সবাই। সেখানে থাকা সবাই ছিল অনেক স্মার্ট, কিন্তু কবিতা সে নিজেকে শাড়িতে সিম্পল ভাবে পরিপাটি করে রাখে। তাকে দেখেই মনে হচ্ছিল যে সে এখানে থাকা বাকি সবার মতো এত স্মার্ট না, আর এত ফাস্টও না। তাছাড়া সবাই তাকে কেন যেন কথাবার্তা দিয়ে বা আচার আচরণ দিয়ে এই জিনিসটা তার সামনেই প্রকাশ করছিল। অন্য কেউ হলে এসব গায়ে মেখে বসে থাকতো, কিন্তু কবিতা সেরকম না। সেগুলো নিয়ে বেশি একটা চিন্তাও করে না। এরপর সে সবাইকে নাস্তা করতে দিয়ে তার হাজবেন্ডকে খুঁজতে থাকে। কিন্তু সে শুনতে পায় তার হাজবেন্ড প্রতীকের বন্ধুরা প্রতীককে নিয়েই আলোচনা করছিল। তারা বলতে থাকে যে প্রতীককে তো তারা দেখতে পারছে না। তখনই আরেকজন বলতে থাকে যে নিশ্চয়ই সে কারোর সাথে ব্যস্ত আছে। এই নিয়ে তারা বেশ হাসি ঠাট্টা করতে থাকে। সে সময় তো কবিতা এই কথা শুনে ফেলে। সে তখন তাদের রুমে গিয়ে দেখে যে প্রতীক আসলেই একজনের সাথে সময় কাটাচ্ছে। এটা প্রতীকেরই এক মেয়ে বন্ধু সামিয়া। বুঝুন কি বাজে অবস্থা, নিজেরই বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও সে এই সব করছে। এসব দেখে কবিতার সাথে সাথে সেখানে যায়। তখন প্রতীক তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তার তো কোনো রিয়াকশনই ছিল না। কতটা হার্টলেস হলে কেউ এমনটা করতে পারে বুঝুন। সে আরো কবিতার দিকে রাগে চোখ নিয়ে তাকিয়েছিল। এমন মনে হচ্ছিল যেন কবিতা কোনো ভুল করে ফেলেছে। আর তাছাড়া কবিতাও কোনো রিয়াক্ট করে না। এই ব্যাপারটা অনেক বেশি অদ্ভুত। যাকে এরপরই দেখানো হয় তারা সবাই খাবার খাওয়া শেষ করে আর জমিয়ে আড্ডা দিতে থাকে। সামিয়াও নিজেকে ঠিকঠাক করে সেখানে চলে আসে। আর তখনই সে বাকি সবার সাথে বলতে থাকে যে তার বিয়ে ঠিক হয়েছে। এই কথা শোনার পর তো তারা সবাই এই নিয়ে কথা বলতে থাকে যে সে যে এত সুন্দর, তার হাজবেন্ড নিশ্চয়ই অনেক টাকার মালিক, তার তো আর জীবনে আরামের অভাব থাকবে না। আসলে সুন্দরী হওয়া সত্যিই ভাগ্যের বিষয়। তখন এসব কথা শুনে কবিতা বলে যে সুখী হতে গেলে কি সুন্দরী হওয়ার অনেক প্রয়োজন। এই কথাটা শোনার পর সেখানে থাকা প্রতীকের কলিগের ওয়াইফ রানী বলতে থাকে যে কোশ্চেনটা তো তাদের প্রতীকের কাছে করতে হবে। অর্থাৎ তারা সবাই জানে প্রতীকের কাণ্ড কারখানার ব্যাপারে, কিন্তু জেনেও তারা না জানার অভিনয় করে। আর তাছাড়া হয়তো তাদের কাছেও মনে হয় যে প্রতীক গ্রাম থেকে আসা কবিতার থেকে শহরের কোনো স্মার্ট মেয়েকেই ডিজার্ভ করে। তো এরপরে প্রতীককে ডাকা হয় আর তার কাছে জিজ্ঞেস করা হয় যে মেয়েদের সুখী হতে হলে কি সুন্দর হওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর উত্তরে প্রতীক সামিয়ার দিকে তাকায় আর বলতে থাকে যে গুরুত্বপূর্ণ কিনা সেটা সে জানে না, কিন্তু সুন্দর হলে সমস্যা কি। কবিতা তখন এই ব্যাপারটাও লক্ষ্য করে। সে তখন বলতে থাকে যে সে তাদেরকে আজ একটা গল্প বলতে চায়। তাদের গ্রামে সুমি নামের একটা মেয়ে ছিল। তাকে ছোটবেলা থেকে তার পরিবার জানিয়ে এসেছে যে মেয়েদের জন্য বিয়ে করা এবং পরিবার সামলানো এটাই দায়িত্ব। সুমি তো এটা জেনেই বড় হয়েছে। আর তার খুবই ছোট্ট একটা দুনিয়া ছিল। গ্রামের গাছগাছালির মধ্যে বড় হয়েছে সে, তাই শহরের চাকচিক্য এসব কিছুই তার জানা ছিল না। তার তো গাছগাছালি অনেক ভালো লাগতো আর এসব নিয়েই সে পড়ে থাকতো। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে সুমিকে দেখানো হয় আর আমরা দেখতে পাই আসলে এই কবিতাই হলো সুমি। কিন্তু সে কিভাবে সুমি থেকে কবিতা হলো তা তো আমরা কবিতার বলাই গল্পের মাধ্যমেই জানতে পারবো। আমাদেরকে দেখানো হয় সুমি তার বাসায় ছিল আর একটা বৃদ্ধ মালিকেও দেখানো হয়, যাকে আমরা বোঝার সুবিধার্থে চাচা বলে রাখবো। সেই এই এলাকার সব গাছপালার খেয়াল রাখতো আর সুমির তো গাছপালা অনেক পছন্দ ছিল, তাই তার সাথে সুমিরও খুব ভালো সম্পর্ক। তারা অনেক সময় বাগানে একসাথে গাছের পরিচর্যা করত। এই ব্যাপারটা সুমি বেশ এনজয় করত। তো তার সাথে মিলে সুমি বাড়ির বাগানে গাছপালা লাগাচ্ছিল। তখনই বাইরে বাইক আসার শব্দ শুনে সে দৌড়ে চলে যায়। দেখা যায় তার হাজবেন্ড পঙ্কজ বাড়িতে এসেছে। সে তো তখনই তাকে খাবার দিতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে তখন আমাদেরকে সোহেল নামের একজন পুলিশ ইন্সপেক্টরকে দেখানো হয়। তার বাড়িতে পানির লাইন ছিল না, এর জন্য সে ট্যাঙ্কের কাছে যায় পানি নেওয়ার জন্য। কিন্তু তখন দেখানো হয় সেই ইন্সপেক্টর হলেও তাদের মহল্লাতে তার কোনো সম্মান ছিল না, কেননা সে দুর্নীতির সাথে জড়িত ছিল। যখন যেখানে ঘুষ নেওয়ার সুযোগ থাকে সোহেল সেই সুযোগ কখনোই মিস করে না। আর এ ব্যাপারে
ব্যাপারে সবাই জানতো দেখে তাকে খুব একটা সম্মানও দিত না। এরপর আবারও সুমিকে দেখা যায় সে তো বেশ জমিয়ে রান্না বান্না শুরু করে দেয়। তখনই তার বাসার কাজের লোক চলে আসে আর তাকে রান্নার কাজে সাহায্য করতে থাকে। রান্না করতে করতে একটা সময় দেখা যায় সুমির কাছে তার খালার কল আসে। খালা তো তার বেশ খোঁজ খবর নেয়। এরপর বলতে থাকে যে সুমির খালাতো বোন শালিনীর তাদের শহরে চাকরি হয়ে গেছে, তো তারা কি সেখানে শালিনীর থাকার জন্য কোনো জায়গা খুঁজে দিতে পারবে। এই কথা শুনে সুমি তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে তার খালাকে বলতে থাকে যে তাদের শহরে এসে তার বোন অন্য কোথাও কেন থাকবে, সে তার বাসাতেই থাকবে আর কোথাও থাকতে হবে না, আর এখানেই সে তার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিবে, তার থাকার কোনো অসুবিধাই হবে না। এই কথা শুনে তার খালাও বেশ নিশ্চিন্ত হয়। যা খালার সাথে কথা বলা শেষ করেই সুমি তার কাজের লোককে সাথে নিয়ে তাদের পাশের রুমটা খুব সুন্দর করে সাজিয়ে দেয়, যাতে শালিনী এখানে থাকতে পারে, তার যাতে কোনো অসুবিধা না হয়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আবারও আমাদেরকে সোহেলকে দেখানো হয় সে কার্তিক নামের একটা লোকের অফিসে যায়। আমরা তখন জানতে পারি যে কার্তিক তার বিজনেসের পেছনে ব্ল্যাকের বিজনেস করে থাকে, আর তাছাড়া মানুষকে টাকা ধার দিয়ে সে অনেক পরিমাণে সুদ গ্রহণ করে। তার সাথে সাথে সে খুন করা, চাঁদাবাজি, এরকম অনেক অনৈতিক কাজের সাথে জড়িত ছিল, আর অনেক বেশি প্রভাবশালীও ছিল, তাই তার বিরুদ্ধে কেউ তেমন কিছু বলতেও পারে না। এখানে আমরা জানতে পারি যে কার্তিকের এই সকল অনৈতিক কাজের জন্য যেন কোনো পুলিশি ঝামেলা না হয়, এই জন্য সে সোহেলকে ৩,০০০ করে টাকা দিত, আর সোহেল তার কেস কোনোভাবে ডিসমিস করে দিত। সোহেলের ৩,০০০ টাকার জন্যই বারবার কার্তিকের অফিসে আসা যাওয়া করত। কার্তিক তো তাকে একদম নিজের চাকরের মতো ট্রিট করতে থাকে। এতেও অবশ্য তার খুব একটা কিছু যায় আসে না। যাক, এরপর দেখানো হয় সোহেল আজকেও সেখান থেকে ৩,০০০ টাকা নিয়ে অপমানিত হয়ে চলে যায়। তারপরেও এই লোকটার কোনো লজ্জা নেই। তখন আমরা অপরদিকে সুমির হাজবেন্ড পঙ্কজকে দেখি সে কার্তিকের বারে বসেই জুয়া খেলছিল। তখন কার্তিক তার লোকেদের দিয়ে পঙ্কজকে তার কাছে ডেকে পাঠায়। সেখানে গেলে সে পঙ্কজকে বলতে থাকে যে আজ পর্যন্ত জুয়াতে হারার জন্য তার অনেক টাকা ঋণ হয়ে গেছে, অর্থাৎ কার্তিক তার কাছে ২৭ লাখ টাকা পায়, তাকে তো টাকাটা খুব তাড়াতাড়ি দিতে হবে। পঙ্কজ তখন বলে যে সে তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে দিবে, আর তাছাড়া সে তো জানে যে এলাহাবাদে তার শ্বশুরের বাড়ি রয়েছে। এ কথা শুনে কার্তিক বলে যে শুধু ঘর থাকলে কি হবে, তাকে তো সেটা বিক্রি করতে হবে, তাই না? তাই সে যেন তার কাছেই বাড়িটা বিক্রি করে দেয়। সে তাকে ৬০ লক্ষ টাকা দিবে, এতে তার দেনাও শোধ হয়ে যাবে, তার সাথে সাথে তার কাছে টাকাও থাকবে। পঙ্কজ তখন জানায় ঠিক আছে, সে তার স্ত্রীর সাথে কথা বলবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। কার্তিক তাকে একটু তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে বলে। তো সে চলে গেলে আমরা জানতে পারি যে কার্তিকের উপরে আসলে পঙ্কজের শ্বশুরের এলাহাবাদের বাড়িটা বিক্রি করার জন্য কারো একজনের প্রেসার রয়েছে, অর্থাৎ প্রভাবশালী কেউ একজন এলাহাবাদের বাড়িটি কার্তিকের তার কাছে বিক্রি করে দেওয়ার জন্য প্রেসার দিচ্ছে, আর এর জন্যই কার্তিক পঙ্কজকে প্রেসার দিচ্ছে। এরপরই দেখানো হয় রাতের দৃশ্য। পঙ্কজ তো একেবারে মদ খেয়ে বাসায় আসে। সুমি তখন তার খাবারের ব্যবস্থা করে। এরপর তাকে বলতে থাকে যে তাদের দরজার লকে একটু সমস্যা হয়েছে, সেটাকে ঠিক করতে হবে। পঙ্কজ বলতে থাকে যে ঠিক করতে যে টাকা লাগবে সেটা কি সুমির বাবা দিবে? ও, সে তো আবার দিতে পারবে না, কারণ সে তো অনেক আগেই মরে গেছে। এসব শুনে স্বাভাবিকভাবেই সুমির অনেক রাগ হয়, কিন্তু তবুও সে শান্ত গলায় বলে যে এখন পর্যন্ত তো তার বাবার রেখে যাওয়া টাকাতেই তাদের সংসার চলছে। এই কথা শুনে পঙ্কজ তাকে বলতে থাকে সে যেন মুখের উপর কথা না বলে। সে আরো বলে যে তাদের সংসার চালানো তো অনেক কঠিন হয়ে যাচ্ছে, সুমি তার বাবার বাড়িটি বিক্রি করে দিলেই তো পারে, তার কাছে একজন খরিদ্দারও আছে। তখন সুমি বলতে থাকে যে সে তার বাবার শেষ চিহ্ন বিক্রি করতে পারবে না, বাবার স্মৃতি সে কিভাবে বিক্রি করে দিবে। কিন্তু পঙ্কজ তো তার ইমোশন বোঝে না, সে উল্টো রেগে যায় আর সেখান থেকে তার রুমে চলে যেতে থাকে। কিন্তু তখনই সে দেখে পাশের রুমে সুমি খাট লাগিয়েছে। এটা দেখে সে সুমির কাছে জিজ্ঞেস করে যে এখানে খাট লাগানো হয়েছে কেন? তখন সুমি জানায় যে আমার খালাতো বোন এখানে চাকরি পেয়েছে, তাই আমাদের সাথেই থাকার জন্য আসছে। এই কথা শুনে পঙ্কজ বলে যে এমনিতেই আমাদের সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে, তার উপরে খালাতো বোন নিয়ে আসছে সে, আর তাকে এই রুম দেওয়ার কোনো দরকার নেই, উপরে ছাদের রুম যেন তাকে দেয়া হয়। সুমি তখন আর কি করবে, সে সোজা উপরে চলে যায় উপরের রুমটা গোছানোর জন্য। কিন্তু সেখানে গিয়ে সে তার পড়ালেখার সার্টিফিকেট গুলো আর মেডেল গুলো দেখতে পায়। এসব দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। বিয়ের পর আসলে তার কোনো কিছুই আর করে ওঠা হয়নি। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। সারাদিন সুমির সাথে উল্টোপাল্টা ব্যবহার করলেও রাতে ঠিকই সে তার সাথে ইন্টিমেট হয়। এরপর ঘুমানোর আগে তাকে বলতে থাকে যে সে যেন তার বাবার বাড়িটা বিক্রি করার কথা আবারও চিন্তা করে দেখে। কিন্তু সুমি তখন আর কিচ্ছু না বলে ঘুমিয়ে পড়ে। দৃশ্য চলে যায় পরের দিন। সুমি পঙ্কজকে বলতে থাকে সে একটু ট্রেন স্টেশনে গিয়ে তার খালাতো বোন শালিনীকে নিয়ে আসুক, কিন্তু পঙ্কজ তো এতে একদমই ইন্টারেস্টেড ছিল না। তার তো খুব রাগ হতে থাকে, কিন্তু শালিনীকে একবার দেখার পরে তার এক্সপ্রেশন একেবারেই চেঞ্জ হয়ে যায়। শালিনী দেখতে ছিল অনেক সুন্দর আর অনেক বেশি স্মার্টও। তাকে দেখে তো তার যে এতক্ষণ বিরক্ত লাগছিল সেই বিরক্তি এক নিমিষে উধাও হয়ে যায়। সে তখনই শালিনীর সাথে ফ্লার্ট করতে শুরু করে। বুঝুন কি
অবস্থায় লোকের, এমনকি সে তো তার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে থাকে। শালিনীও এতে কিছু মাইন্ড করছিল না। সেও তাকে বলতে থাকে সে তো বেশ হ্যান্ডসাম আর অনেক ফিট। এসব বলে বলে সেও তার সাথে ফ্লার্ট করতে থাকে। তো এই করতে করতে তারা বাসায় চলে আসে। সুমি তো শালিনীকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ গল্প করে সে শালিনীকে তার উপরের রুম দেখাতে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই পঙ্কজ বলতে থাকে যে থাক, উপরের রুম দেওয়ার কি দরকার, এই পাশের রুমেই যেন সে থাকার ব্যবস্থা করে দেয়। সুমি তো কথা শুনে অবাক হয় যে কাল বলল উপরে ব্যবস্থা করতে, আজ আবার এখানের কথা বলছে। তবে সে আবার এতে খুশিও হয়, কারণ তার বোন এখন আরো ভালোভাবে থাকতে পারবে। কিন্তু সে তো আর বোঝে না যে তার স্বামীর নজর তার বোনের উপর পড়েছে। তো এরপরে সুমি, শালিনী আর পঙ্কজকে রাতের খাবার এনে দেয়। খাবার খেতে খেতেই তারা গল্প করছিল। শালিনী বলতে থাকে যে তার শহরে চাকরি নিতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরে তার মনে হয়েছিল যে এই চাকরি তার হয়েই যাবে। এতটুকু কনফিডেন্স তার নিজের উপর ছিল। এরপরে দেখা যায় সুমি শালিনীর জন্য তার পছন্দের খাবারগুলো রান্না করেছিল। কাঁঠাল রান্না শালিনীর সবচেয়ে পছন্দের। শালিনী তো অনেক মজা করে খাবার খেতে থাকে। আর তখন পঙ্কজকে দেখানো হয় সে তো শুধু শালিনীর দিকেই তাকিয়েছিল, যেন আর কোনো কিছুই তার মাথায় ধরছে না। এখান থেকে দৃশ্য চলে যায় পরবর্তী দিন। দেখা যায় শালিনী তার অফিস থেকে আসার পথে একটাও অটো খুঁজে পাচ্ছিল না। সে তখন অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে থাকে। সেই সময় আমরা দেখি সেখানে ইন্সপেক্টর সোহেল তার বাইক নিয়ে দাঁড়িয়েছিল। সে যখন এত সুন্দর একটা মেয়েকে এভাবে অটোর জন্য দাঁড়িয়ে থাকতে দেখে, তখন সে তার সাথে লাইন মারার জন্য চলে যায়। সে শালিনীর কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তার কি কোনো কিছুর প্রয়োজন আছে। সে তাকে বলতে পারে, সে তাকে হেল্প করবে। শালিনী তো তার কথাবার্তা শুনে খুব ভালো করেই বুঝতে পারে যে ইন্সপেক্টর তার সাথে লাইন মারার চেষ্টা করছে, তাই সেও তখন তার সাথে তাল মেলায়। সে সোহেলকে বলতে থাকে যে সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো অটোই খুঁজে পাচ্ছে না। সোহেল তখন তাকে তার বাইকে করে বাসায় ছেড়ে দেওয়ার অফার করে, আর শালিনীও তার অফারে রাজি হয়ে যায়। এই মেয়েটাও না একটু কেমন জানি সুবিধাবাদী। যাক, তো সোহেল তো তখন অনেক খুশি হয়ে গিয়েছিল। এরপরই দেখানো হয় সোহেল শালিনীকে নিয়ে বাসা পর্যন্ত চলে আসে, কিন্তু শালিনী বাসার ভেতর ঢুকবে তখনই সোহেল তাকে বলতে থাকে যে সে যেন তাকে তার নাম্বারটা দেয়, তাহলে পরবর্তীতে যদি সে কোনো ঝামেলাতে পড়ে তাহলে সে আজকের মতো তাকে হেল্প করতে পারবে। শালিনীও তখন তাকে তার নাম্বারটা দিয়ে দেয়। এই সবকিছু তখন সুমি বারান্দা থেকে দেখে। এরপরই দেখানো হয় সুমি বাগানে বসে গাছপালার পরিচর্যা করছিল, যা তার সব সময়ের পছন্দ ছিল। তখন শালিনীও তার পাশে বসেছিল। তারা দুজন একসাথে বেশ গল্প করতে থাকে। তারই মাঝখানে সুমি শালিনীর কাছে জিজ্ঞেস করে সে বিয়ে কবে করবে। শালিনী এই কথা শুনে মন খারাপ করে আর বলে যে সে বিয়ে করবে না। সুমি তখন জিজ্ঞেস করে কেন, কিছু কি হয়েছে, তার বিয়ে করতে না চাওয়ার কারণ কি। শালিনী বলতে থাকে যে সে যাকে ভালোবাসতো সে তার বউয়ের আঁচলের তলে চলে গেছে। এর থেকেই বোঝা যায় শালিনী ম্যারিড কোনো একটা লোকের সাথে সম্পর্কে ছিল। এই কথা শুনে সুমির হঠাৎ করে বুকে ব্যথা করে ওঠে। এমন মনে হয় যেন সে কোনো একটা খারাপ ঘটনা ঘটার আভাস পাচ্ছে। তো এরপরই শালিনী তখন সুমিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে তার কোনো বয়ফ্রেন্ড নেই, তাতে কি হয়েছে, সে তো তার বোনের সাথে আছে, তার আর কাউকে লাগবে না। এই কথা শোনার পর সুমিরও তখন আবার মনটা ভালো হয়ে যায়। এরপর দেখা যায় এখন থেকে শালিনীকে তার দুলা ভাই অর্থাৎ পঙ্কজি অফিসে দিয়ে আসে, আর দিতে যাওয়ার সময় সে শালিনীর সাথে পুরো লাইন মারার চেষ্টা করে, তাকে তাদের শহর দেখাতে থাকে। শালিনীও ব্যাপারটা অনেক এনজয় করছিল। তো এরপরে শালিনীর অফিস ছুটি হলে সেখানে পঙ্কজ তাকে তার বাড়িতে ড্রপ করার জন্য দাঁড়িয়ে থাকে। মানে শালিনীর তো একদম সেট হয়ে গেছে সব। একদিকে পঙ্কজ আর অন্যদিকে সোহেল, দুজনকেই সে একদম তার ইশারাতে নাচাচ্ছে। এভাবেই মূলত তার দিনগুলো চলতে থাকে। সকালে সে সোহেলের সাথে এদিক ওদিক ঘুরতে যায়, অনেক ক্লোজ হয়েও ছবি তোলে। আর এদিকে রাত হলে সে পঙ্কজের সাথে পুরো শহর ঘুরে বেড়ায়। কোথায় ভালো কুলফি আছে, কোথায় ভালো টিক্কি পাওয়া যায়, সেখানে সেখানে গিয়ে তারা এক্সপ্লোর করতে থাকে আর একে অপরের আরো ক্লোজ হতে থাকে। এভাবে চলতে চলতে একদিন সেটাই হয় যেটা কিনা আমরা অলরেডি ধারণা করে ফেলেছি। হ্যাঁ, শালিনী বেশ সেজেগুজে একদিন একটা হোটেলে যায় আর সেখানে গিয়ে পঙ্কজের সাথে দেখা করে আর তার সাথে ইন্টিমেট হয়। অর্থাৎ পঙ্কজের শালিনীর সাথে পরকীয়ার সম্পর্ক এখান থেকেই শুরু। দেখা যায় পঙ্কজের কাছে টাকা নেই, তবুও সে ক্রেডিট কার্ড থেকে পে করে শালিনীর জন্য দামি দামি জামা কিনে দেয়। তারা যখন জামা কিনতে গিয়েছিল তখন শালিনী পঙ্কজকে বলতে থাকে যে সে যেন ডিসকাউন্টের 250 টাকার একটা শাড়ি সুমির জন্য নিয়ে যায়। অর্থাৎ তাদেরকে এখন কোনোভাবে সুমিকে তো তাদের মধ্যকার সম্পর্কের কথা বুঝতে দেওয়া যাবে না।
তাই পঙ্কজকে দিয়ে সে এমন শাড়ি গিফট করাচ্ছে যাতে করে সুমি মনে করে যে তার হাজবেন্ড তাকে অনেক ভালোবাসে আর তাদের সম্পর্কেও যেন কোনো সমস্যা না হয়। পঙ্কজ তখন পেমেন্ট করছিল। এদিকে শালিনীর কাছে সোহেলের কল আসে। সোহেল বলতে থাকে যে কি ব্যাপার, 2 দিন ধরে তার সাথে সে দেখা করলো না, ফোনও করলো না, তার কি তাকে মনে পড়ে না নাকি? শালিনী বলে যে সে তো সবসময় তার কথাই মনে করে, কিন্তু এখন একটু ব্যস্ত আছে তো এর জন্য সে দেখা করতে পারছে না। তখনই পঙ্কজের পেমেন্ট করা শেষ হলে শালিনী তাড়াতাড়ি করে সোহেলকে বলে সে এখন ব্যস্ত আছে, এই বলেই সে কল কেটে দেয়। সোহেলের তো তখন মনটাই খারাপ হয়ে যায়। এরপর একদিন আমাদেরকে দেখানো হয় সুমি বাজার করার জন্য বাইরে গিয়েছিল, কিন্তু যখন সে বাজার করে ফিরে আসে তখন সে তার রুম থেকে আওয়াজ শুনতে পায়। তাই সে দরজার সামনে যায় আর তখনই দেখতে পায় তার হাজবেন্ড তারই বোন শালিনীর সাথে আপত্তিকর অবস্থায় রয়েছে। এটা দেখে তো সে একেবারে স্তব্ধ হয়ে যায়। তাড়াতাড়ি করে সে সেখান থেকে সরে যায়। তার মনের মধ্যে শুরু হয় ঝড়। সে তার বাগানে গিয়ে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। পরদিনই দেখানো হয় পঙ্কজের জন্মদিন ছিল। সুমি তার জন্য অনেক আয়োজন করে। এত কিছু দেখার পরেও তাদের বাসায় প্রতিবেশী আত্মীয় স্বজনেরা সবাই এসেছিল, কিন্তু পঙ্কজ কেক কাটার সময় সুমিকে কেক না খাইয়ে শালিনীকে কেক খাইয়ে দিতে থাকে। সুমি এই সবকিছু নিয়ে কিছুই বলে না। হয়তো সে চুপ থাকারই সিদ্ধান্ত নিয়েছে। সে তাদেরকে কোনোভাবেই বুঝতে দিচ্ছিল না যে সে তাদের পরকীয়ার সম্পর্কের কথা জেনে গেছে। তো দেখা যায় সুমি সবার জন্য খাবার রেডি করতে থাকে। তখনই তার এক বান্ধবী প্রিয়া তার কাছে আসে আর বলতে থাকে যে তার কাছে তার এই বোন শালিনীকে মোটেই সুবিধার বলে মনে হচ্ছে না। সে যেন তার হাজবেন্ড এবং শালিনীকে একটু দেখে দেখে রাখে। সুমি তখন কিচ্ছু বলে না, চুপচাপ তার কথা শোনে। আর সে কি বা বলবে? তার জীবনে থাকার মধ্যে ছিল এই পঙ্কজ। সে তার সাথে যেমন আচরণই করুক না কেন, সুমি তো তাকে ভালোবেসে তার কাছেই থেকে গিয়েছিল। 24 ঘন্টা সে পঙ্কজের কি লাগবে না লাগবে তাই নিয়ে চিন্তা করত। তার সাথে কোনো সময় উঁচু গলায়ও সে কথা বলতো না। আর আজ সেই পঙ্কজ তাকে এভাবে ধোকা দিল। আর এদিকে তার বোন শালিনী, যাকে কিনা সে এত আদর করে তার কাছে রেখেছে, তার যেন কোনো অসুবিধা না হয় তার খেয়াল রেখেছে, কিন্তু দিন শেষে সেও তাকে এভাবে ধোকা দিতে একবারও ভাবলো না। সুমি তো এসব নিয়ে কিছু বলতেও পারছিল না, যার জন্য সে একা বাগানের মধ্যে গিয়ে চিৎকার করে কাঁদতে থাকে, যেখানে তার কান্না কেউ শুনবে না। এরপরে একদিন দেখানো হয় রাতের বেলা শালিনী তার রুমে শুয়েছিল আর সেখানে বসে কিভাবে কি মেকআপ করতে হবে, কি করলে ভালো লাগবে সেই সকল ভিডিও দেখছিল। তখনই তার কাছে তার মা কল করে আর সে কেমন আছে, সুমি কেমন আছে এ ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তখনই শালিনী ভুল করে বলে ফেলে যে সুমি ভালো আছে, তার সাথে তার হাজবেন্ডও ভালো আছে। এই কথা শুনে শালিনীর মা বলতে থাকে যে সে যেন এখন তার বয়সের কাউকে খুঁজে নেয়, আর কত সে বিবাহিত ছেলেদের পেছনে ঘুরবে। আর তাছাড়া পঙ্কজ তো তার বোনের হাজবেন্ড, সে যেন তার সাথে এমনটা না করে। শালিনী তখন তার মাকে বলে সে যেন বেশি কথা না বলে। এই বলেই সে কলটা কেটে দেয়। মেয়েটা আসলেই খুব অসভ্য। এরপরই দেখা যায় সে নিজের একটা সেলফি তুলে নেয়, সেটা পঙ্কজের কাছে পাঠিয়ে দেয় আর তাকে তার রুমে আসতে বলে। পঙ্কজ তখনই সুমিকে ঘুমিয়ে থাকতে দেখে তার রুমের দিকে যেতে থাকে, কিন্তু তখন পঙ্কজ বাইরে বের হলেই সুমি উঠে আসে আর তার কাছে জিজ্ঞেস করে যে তার কি কিছু লাগবে। তাকে দেখে পঙ্কজ আবারও তার রুমে চলে যায় আর বলতে থাকে সে একটু পানি খেতে উঠেছিল। সে সুমির পাশে এসে শুয়ে পড়লে সুমি তাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে শালিনীর এখান থেকে অফিস অনেক দূরে হয়ে যায়, সে কি তাকে তার এক মামার বাড়িতে শিফট করে দিবে। এই কথা শুনে পঙ্কজের তো একদমই ভালো লাগে না, কিন্তু সে তখন সুমিকে বুঝতে না দিয়ে বলতে থাকে যে শালিনী তার বোন, সে তার সাথে যা ইচ্ছা তাই করুক। এই বলেই সে অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ে। সুমির তখন অনেক কষ্ট হয়, সে বালিশে মুখ ঢেকে কাঁদতে শুরু করে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন সকালবেলা। দেখা যায় শালিনী সুমির কাছে আসে আর তার জন্য সে একই দোকান থেকে ডিসকাউন্টে থাকা সেই 250 টাকার শাড়িটাও নিয়ে আসে আর বলতে থাকে যে দোকানে দেখেই তার শাড়িটা অনেক পছন্দ হয়ে গিয়েছিল। সে ভেবেছিল এটাতে সুমিকে অনেক বেশি সুন্দর লাগবে, তাই সে তার জন্য নিয়ে এসেছে। সুমি তখন শাড়িটা নিয়ে তার আলমারিতে রেখে দেয়। আর এই একই দেখতে শাড়ি সেদিন পঙ্কজও তার জন্য নিয়ে এসেছিল। তাই সে বুঝতে পারে যে শালিনী আর পঙ্কজ একসাথে মিলে শপিংও করে। তবে বরাবরের মতো এবারও সে কিচ্ছু বলে না। তখনই দেখানো হয় পঙ্কজের কাছে কার্তিকের কল আসে আর সে তাকে টাকা শোধ করার জন্য প্রেসার দিতে থাকে। তখন পঙ্কজ কল কেটে সুমিকে বলতে থাকে যে সে যেন তার বাবার বাড়িটা বিক্রি করে দেয়, কিন্তু সুমি তো তখনও তাতে রাজি হয় না। এত বারবার বলার পরও রাজি না হওয়াতে পঙ্কজ রেগে মেগে সেখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা আবারও কবিতাকে দেখি। সে যখন এই গল্প বলছিল তখন সে বলতে থাকে যে সুমি তার হাজবেন্ডের খুশির জন্য তার বাবার বাড়িটি বিক্রি করে দেওয়ারও চিন্তা ভাবনা করেছিল আর রাজিও হয়ে গিয়েছিল, কিন্তু তার হাজবেন্ড যে তার সাথে চিটিং করছে এইটা দেখেই সে তার সিদ্ধান্ত পাল্টে দেয়। দৃশ্য আবারও চলে যায় অতীতে। দেখা যায় পঙ্কজ সেখান থেকে রেগে বেরিয়ে গেলে এটা দেখে শালিনী সুমির কাছে আসে।
আর তাকে বলতে থাকে যে দুলাভাই যেহেতু এত করে বলছে তাই সে যেন বাড়িটা বিক্রি করতে রাজি হয়ে যায়। কিন্তু সুমি তো তার কথা শোনে না, উল্টো তাকে ইগনোর করে যায়। দৃশ্য চলে যায় রাতের বেলা। পঙ্কজ তার বাসায় বসে ড্রিঙ্ক করছিল। তখন সে শালিনীর দিকেই তাকিয়ে থাকে। আর এরপর সে কিছুক্ষণ কিছু একটা নিয়ে ভেবে সোজা উঠে চলে যায় কার্তিকের অফিসে। সেখানে গিয়ে কার্তিকের সাথে দেখা করে সে কিছু একটা বলতে থাকে। আমরা তখন সেই চাচাকে দেখতে পাই যে কিনা কার্তিকের অফিসের বাইরে গাছপালার পরিচর্যা করত। সে তখন পঙ্কজকে কার্তিকের সাথে কথা বলতে শুনে ফেলে। আর এরপরই সুমি সেই চাচার সাথে বাগানে দেখা করে। সেখানে তারা দুজনে মিলে গাছ লাগাচ্ছিল। তখন চাচা তাকে গাছ নিয়ে বলতে থাকে যে গাছ সবসময় তার শিকড়ের সাথে জুড়ে থাকে, এক জায়গায় পড়ে থাকে, মানুষকে অনেক কিছু দেয়, কিন্তু কখনো তার বদলে কিচ্ছু চায় না। বরং মানুষ গাছের উপর কত অত্যাচার করে, তারা তো একবারও গাছের কথা ভাবে না। কিন্তু দুনিয়াতে থাকা সবকিছুরই শক্ত হয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করার অধিকার রয়েছে। সবার উচিত সবার আগে নিজেকে নিয়ে ভাবা। গাছও যখন নিজেকে নিয়ে ভাবতে শুরু করে তখন সে ইট পাথরের দেয়াল ফেটেও বেরিয়ে আসে। তাই গাছের মতো সবার অধিকার আছে নিজেদেরকে প্রোটেক্ট করার। এই দুনিয়াতে হয় মরতে হবে, না হলে মারতে হবে। সুমি তার বলা এই কথাগুলো নিয়ে ভাবতে থাকে। এরপরই দেখানো হয় পরদিন সকালে সুমি পঙ্কজকে খাবার খেতে দেয়। সেখানে সে সবার জন্য কাঁঠাল রান্না করেছিল। পঙ্কজ খাবার খেতে খেতে সুমিকে বলতে থাকে যে সে যেন আজ বাড়িতেই থাকে, কারণ সন্ধ্যা 6:30টার সময় তার বন্ধু এখানে কিছু টাকা নিয়ে আসবে। সে যেন তার কাছ থেকে টাকাটা রেখে দেয়, আর কোনোভাবে যেন এটা মিস না হয়। এই কথা শুনে সুমি বলে ঠিক আছে, মিস হবে না। এরপর পঙ্কজ সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর শালিনীও সেখান থেকে তার অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার আগে সুমি তাকে লাঞ্চ প্যাক করে দিয়ে দেয় আর বলতে থাকে যে আছে তার পছন্দের কাঁঠাল রান্না করেছে, সে যেন খেয়ে নেয়। শালিনী জানায় ঠিক আছে, সে খেয়ে নিবে। এই বলেই সে জলদি জলদি করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর সুমি তার কাজের লোকের সাথে কথা বলতে থাকে। সুমি তার কাছে তার মেয়ের রেজাল্টের কি খবর সেটা জানতে চায়। মহিলাটা জানায় সে খুব ভালো করে পাশ করেছে। এই কথা শুনে সুমিও খুশি হয় আর তাকে কিছু টাকা দিয়ে বলে যে সে যেন এটা দিয়ে তার মেয়েকে কিছু একটা কিনে দেয়। এরপরই কাজের মেয়েটা তার হাতের রান্না কাঁঠাল খেতে চায়, কিন্তু সুমি বলতে থাকে যে সে যেন অন্য তরকারি দিয়ে খাবার খায়, এটা খেতে হবে না। তবে এমনটা সে কেন বলে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপরে দেখানো হয় সুমি তার বাসায় ছিল। তখন দুপুর বেলায় দৌড়াতে দৌড়াতে শালিনী বাসায় চলে আসে। সুমি তখন তার কাছে জিজ্ঞেস করে কি হয়েছে। শালিনী বলতে থাকে যে কি জানি সকাল থেকে তার পেট খারাপ হয়েছে, অফিসে থাকতে পারছিল না সে, তাই বাসায় চলে এসেছে। সুমি তখন তাকে পেট ঠিক হওয়ার ওষুধ দিয়ে দেয়। এরপরই সন্ধ্যার সময় দেখা যায় শালিনী আর অফিসে যায়নি, কারণ তার পেট এখনো ভালো হয়নি। কিন্তু সুমিকে আজ তার বান্ধবীর বাড়িতে একটা দাওয়াত অ্যাটেন্ড করতে যেতে হবে। সে তখন বেরোনোর আগে শালিনীর দেওয়া শাড়িটি পরে নেয়। শালিনীও তখন তার অনেক প্রশংসা করতে থাকে আর তাকে বলতে থাকে যে শাড়িতে তাকে অনেক সুন্দর লাগছে। সুমিও তখন তাকে ধন্যবাদ জানায়। এরপর বলতে থাকে যে সে ডাল রান্না করেছে, শুধু সবজি কাটা বাকি আছে, কিন্তু তাকে তো এখন প্রোগ্রামে যেতে হবে। তখন শালিনী বলে যে ঠিক আছে, তার চিন্তা করতে হবে না, সেই সবজি কেটে দিবে। সুমিও তখন সেখান থেকে বের হয়ে যাবে। সেই সময় তার মনে পড়ে যে পঙ্কজ তো বলেছিল 6:30টার সময় তার বন্ধু আসবে টাকা নিয়ে। তাই সে শালিনীকে বলে যে সে যেন বাসা থেকে বের না হয়, কারণ একজন এসে টাকা দিয়ে যাবে, সে যেন তার কাছ থেকে টাকাটা রেখে দেয়। শালিনী বলে ঠিক আছে, তাকে চিন্তা করতে হবে না, সে নিশ্চিন্তে প্রোগ্রামে যেতে পারে। এরপরই দেখানো হয় সুমি প্রোগ্রামে যাওয়ার জন্য বের হয়ে যায়। তখনই তার কাছে পঙ্কজের কল আসে। পঙ্কজ জিজ্ঞেস করে যে সে কি বাসায় আছে। সুমি মিথ্যা বলে যে হ্যাঁ, সে বাসাতেই আছে। এটা বলে সে তার বান্ধবীর বাসায় চলে যায়। সেখানে গিয়ে প্রোগ্রামে গান হচ্ছিল, সেটাই সে শুনতে থাকে, সবার সাথে কথাবার্তা বলতে থাকে। এদিকে আমাদেরকে তখন সোহেলকে দেখানো হয়। সে তার আরেকজন পুলিশ বন্ধু প্রকাশের সাথে মিলে একটা ধাবাতে আড্ডা দিচ্ছিল। তখন সে প্রকাশকে বলতে থাকে যে সে আর 3,000 টাকার জন্য কার্তিকের চাকর হয়ে থাকতে পারছে না। সে তাকে খুব খারাপ ভাবে ট্রিট করে, এগুলো সে মানতে পারছে না। এসব নিয়ে কথা বলতে বলতেই তখন প্রকাশের কাছে একটা কেসের কল আসে। প্রকাশ তখন সোহেলের সাথে সেখানে চলে যায় আর সে সেখানে শালিনীর লাশ পড়ে থাকতে দেখে। সোহেল তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে তো সেখানে স্তব্ধ হয়ে থাকে। আমরা দেখতে পাই শালিনীর পাশেই পঙ্কজেরও লাশ পড়ে আছে। তাদের দুজনকেই গলা কেটে হত্যা করা হয়েছে, কিন্তু কিভাবে এটা হলো তা তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। এদিকে আমাদেরকে সুমিকে দেখানো হয়। সে রান্নাঘরে বসে খুব কান্নাকাটি করছিল। সেই মূলত প্রোগ্রাম শেষে বাসায় এসে এ দুজনের লাশ এভাবে পড়ে থাকতে দেখেছে, আর এরপরই সে ফোন করেছে। পরবর্তীতে দেখানো হয় সোহেল কোনোভাবে নিজের ইমোশন কন্ট্রোল করে পুরো বাড়িটা সার্চ করে দেখতে থাকে। পুরো বাড়ি সার্চ করে তার মনে হয় যে নিশ্চয়ই এখানে ডাকাতি হয়েছে। আর বাড়ির মধ্যে এসে সে সুমির সাথেও কথা বলে। সে কেস ফাইল করার জন্য তার কাছ থেকে সাইনও নিয়ে নেয়। এরপর বলতে থাকে যে কয়দিন সে যেন বাসাতেই থাকে, তাদের বাড়ির গেট ভেঙে ফেলা হয়েছে, সেটাকে যেন সে ঠিক করে নেয়, আর কোনো প্রয়োজন হলে সে যেন তাদেরকে কল করে।
পরবর্তী দিনে দেখানো হয় সোহেল পুলিশ স্টেশনে ছিল। তখনই তার কাছে প্রকাশ আসে। প্রকাশ সোহেলের চেহারা দেখেই বুঝতে পারে যে কালকে থেকে সোহেল অনেক আপসেট। সে বুঝতে পারে যে শালিনীকে হয়তো সে চিনত। সে তার কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সোহেল বলতে থাকে যে সে শালিনীকে চিনতে চেয়েছিল, কিন্তু তার আগেই তো সবকিছু শেষ হয়ে গেল। এ কথা শুনেই প্রকাশের সোহেলের জন্য খারাপ লাগে। তাই সে তাকে বলতে থাকে যে সে কি এই কেসের ইনভেস্টিগেশন করতে পারবে, তার জন্য এটা অনেক কঠিন হবে না তো। সোহেল তখন বলে যে কোনো সমস্যা নেই, আসলে প্রকাশের বোনের বিয়ের জন্য কিছুদিন ছুটি নিয়ে বাড়িতে যেতে হবে, তাই সোহেলকে এখন এই কেসটা হ্যান্ডেল করতে হবে। সোহেল তো বেশ জোরে সোরে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। সে পঙ্কজের ব্যাপারেও খোঁজ নেয় আর জানতে পারে যে পঙ্কজ কার্তিকের বারে রেগুলার যেত। সেখানে গিয়ে ম্যানেজারকে সে পঙ্কজের এখানে ট্রানজ্যাকশনের রেকর্ড দেখাতে বলে, কিন্তু ম্যানেজার তখন তাকে বলে এগুলো তো দেখানো যাবে না। এই কথা শুনেই তো সোহেল তাকে একটা চড় মেরে বসে আর তাড়াতাড়ি করে ফাইল দেখাতে বলে। এই সবকিছু তখন কার্তিক সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখছিল। সোহেলের এমন পরিবর্তন দেখে সে আসলে কিছুটা ঘাবড়েই যায়। এরপরই দেখানো হয় সোহেল তার অফিসে আসে। এরপর তাকে বলতে থাকে যে দুটো মার্ডার হওয়ার কথা তো সে নিশ্চয়ই জানতে পেরেছে। তার মধ্যে পঙ্কজ নামের যে ছেলেটা ছিল সে তো তার এখানে প্রতিদিন আসতো আর তার কাছে কার্তিক 27 লক্ষ টাকা পায়। তাহলে তার অভিজ্ঞতা তো এটাই বলছে যে পঙ্কজের মৃত্যুর পেছনে কার্তিকেরই হাত রয়েছে। কার্তিক এই কথা শুনে বেশ ঘাবড়ে গিয়েছিল। সে তখন সোহেলের সাথে খুব ভালো আচরণ করতে থাকে আর তাকে বলতে থাকে যে সে তাকে সবটা খুলে বলছে। তখন সে বলে যে পরশুদিন রাতে পঙ্কজ তার কাছে এসেছিল। যেহেতু সে পঙ্কজের কাছে 27 লক্ষ টাকা পায়, এজন্য সে পঙ্কজকে বলেছিল সে যেন তার ওয়াইফকে বুঝিয়ে তার বাবার বাড়িটা তার কাছে বিক্রি করে দেয়। কিন্তু পঙ্কজ তার কাছে এসে জানায় যে ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে তার ওয়াইফ নাকি বাড়িটা বিক্রি করতে চাচ্ছে না। তাই পঙ্কজ তার কাছে রিকোয়েস্ট করে যেন সে তার ওয়াইফ সুমিকে মেরে ফেলার ব্যবস্থা করে। এজন্য সে পঙ্কজের সাথে প্ল্যান করে ঠিক 6:30টার সময় পঙ্কজের বাড়িতে তার লোক পাঠায়। পঙ্কজ তখন তাকে ফোন দিয়ে কনফার্ম করেছিল যে তার ওয়াইফ বাড়িতে একা রয়েছে, কিন্তু তার লোকেরা সেখানে গিয়ে পঙ্কজের শালিনীকেই তার ওয়াইফ ভেবে খুন করে বসে। এরপর সেখান থেকে সোনার গয়নাও চুরি করে। তাছাড়া পুরো বাড়িটা ভাঙচুর করে যাতে করে মনে হয় যেখানে ডাকাত এসেছিল। কিন্তু পঙ্কজ কিভাবে মারা গেছে তা সে কিছুই জানে না। এগুলো বলার পরেই কার্তিক সোহেলকে বলতে থাকে যে সে যেন এই কেসটা তার পর্যন্ত আসতে না দেয়। আর তাছাড়া তার কাছে উপর থেকে পঙ্কজের ওয়াইফের বাবার বাড়িটা নিয়েও প্রেশার আসছে। একজন এই বাড়িটা কিনতে চায়, তাই সে যেন পঙ্কজের ওয়াইফের সাথে কোনোভাবে কথা বলে আর তাকে যেন ওই বাড়িটা বিক্রি করতে রাজি করিয়ে ফেলে। তাহলে সে তাকে 30 লক্ষ টাকা দিবে। কোথায় 3000 টাকার জন্য সোহেল তার অপমান সহ্য করত, বারবার এখানে আসতো, আর এখন তাকে 30 লক্ষ টাকা অফার করা হচ্ছে। এই টাকার কথা শুনেই তো তার জিভে পানি চলে আসে। সে তার অফারে তখনই রাজি হয়ে যায়। সে তো তখন এই টাকা দিয়ে ফ্ল্যাট কেনারও স্বপ্ন দেখে ফেলে। বুঝুন অবস্থা, গাছে কাঁঠাল আর গোফে তেল। এরপরই দেখানো হয় সে থানায় চলে যায়। তখন কনস্টেবল তাকে বলে যে সে পঙ্কজের বাড়ির সামনে সিসিটিভি ফুটেজ চেক করেছে আর দেখতে পেয়েছে যে পঙ্কজ আর শালিনী অনেক ক্লোজ হয়ে মেলামেশা করত। তাদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক ছিল। তখন সেই ফুটেজটা সোহেলও দেখে আর এসব দেখে সে ভীষণ অবাক হয়ে যায়, কারণ সে তো এসব চিন্তাও করতে পারেনি। শালিনী যে একসাথে দুইজনকে নাচিয়েছে এই ব্যাপারটা তো সে বুঝতেও পারেনি, তাই তার খুবই অদ্ভুত লাগে। কিন্তু এরপর দেখা যায় সে তার সিনিয়র অফিসারকে কল করে আর বলতে থাকে যে পঙ্কজ আর শালিনীর কেসের কোনো ক্লুই পাওয়া যাচ্ছে না, কেস একদম ডেড আর নির্ঘাত এটা ডাকাতিরই কাজ। এই বলেই সে কেস ক্লোজ করে দেওয়ার চেষ্টা করে। এরপর দেখানো হয় সোহেল সুমির সেই বান্ধবীর বাসায় চলে যায় তার কাছ থেকে ইনফরমেশন নেয়ার জন্য। সুমির বান্ধবী তখন তাকে বলতে থাকে যে তাদের বাসায় প্রোগ্রাম থাকার কারণে তার বান্ধবী সুমি সেদিন বেঁচে গিয়েছিল আর এখন পঙ্কজ এবং শালিনীর আত্মা যেন খুশি থাকে সে সেই দোয়াই করছে। সোহেল তখন তার কাছে ওই রাতে হওয়া প্রোগ্রামের কিছু ছবি আর ভিডিও চায় যাতে সে শিওর হতে পারে যে সুমি এখানেই ছিল। সুমির বান্ধবীও তখন তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় সব। এরপরই দেখা যায় সোহেল সেখান থেকে সোজা চলে আসে সুমির কাছে আর তাকে বলতে থাকে যে তার হাজবেন্ড এভাবে হঠাৎ করে মারা গেল, কিন্তু তার তো কার্তিকের কাছে 27 লক্ষ টাকা দেনা ছিল। এখন কার্তিক নিজে সোহেলকে ডেকে বলেছে যে টাকাটা কোনোভাবে উদ্ধার করে দিতে, তাই সে তার সাথে কথা বলতে এসেছে। সে শুনেছে তার নাকি বাবার একটা বাড়ি আছে এলাহাবাদে, সে যেন ওই বাড়িটা বিক্রি করে দেয়। কার্তিক নিজেই বাড়িটা অনেক ভালো মূল্যে কিনতে রাজি আছে। তাহলে তার আর দেনার ঝামেলা থাকলো
না, আর বাকি টাকা দিয়ে সে তার বাকিটা জীবন ভালোভাবেই কাটিয়ে দিতে পারবে। কিন্তু এসব শুনেও তখন সুমি তার কথা একদমই ইগনোর করতে থাকে, কারণ সে তার বাবার বাড়ি বেচবে না। সোহেল তখন বেশি কথা বলতে থাকলে সে তাকে বলে যে সে তার বাড়ি বিক্রি করবে না, তাই সে এখন আসতে পারে। এই নিয়ে সে আর কথা বলতে চাচ্ছে না। সোহেল তখন তাকে আরো বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুমি তো একদমই রাজি হয় না, তাই সে সেখান থেকে চলেই যায়। এরপর দেখা যায় সুমি তার সেই চাচার সাথে আবারও দেখা করে। দেখা যায় চাচা আজ তাকে একটা নতুন গাছ গিফট করে। সুমিও গাছটা পেয়ে খুশি হয়। এরপরই সে গাছটা নিয়ে তার বাড়ির পেছনের বাগানে লাগিয়ে দেয়। আমাদেরকে এরপর সোহেলকে দেখানো হয়। সে সুমির বান্ধবীর কাছ থেকে পাওয়া ছবিগুলো দেখতে থাকে। ওগুলো দেখে তার একটু অদ্ভুত মনে হয়। এরপরই সে সোজা চলে যায় শালিনীর অফিসে, আর সেখানে গিয়ে জানতে পারে যে শালিনীর অসুস্থতার জন্য সে আগে সেই দিন অফিস থেকে বেরিয়ে গিয়েছিল। তার পেটে নাকি সমস্যা হচ্ছিল। সোহেল তখন সেখান থেকে কল রেকর্ড আনার জন্য যায়। সে পঙ্কজ এবং শালিনীর ফোনের কল রেকর্ড নিয়ে আসে। এরপরই দেখানো হয় এই সব কিছু জেনে সে প্রকাশকে কল করে। আমরা তখন দেখতে পাই প্রকাশ তার বোনের বিয়েতে গিয়েছিল, আর তার বোন হলো গল্পের শুরুতে দেখানো কল্পনার হাজবেন্ডের ফ্রেন্ডের ওয়াইফ। সোহেল তখন প্রকাশকে বলতে থাকে যে সে এমন একটা কেস হাতে পেয়েছে যেটা তাদের পুরো জীবন পাল্টে দিতে পারবে, কিন্তু সে ফোনে তাকে কিছুই বলবে না। কাজটা হয়ে গেলে তারপর তাকে বলবে। এরপর আমাদের দেখানো হয় এদিকে সুমির কাছে সেই চাচা একজনকে নিয়ে আসে, যে কিনা পঙ্কজের এই বাড়িটা কিনতে ইচ্ছুক। সুমি তখন তাকে পুরো বাড়ি ঘুরে দেখাতে থাকে। পুরোটা দেখে তারা বেরিয়ে যাওয়ার পরেই চাচা খেয়াল করে যে সেখানে সুমির বাসাতে ইন্সপেক্টর সোহেল এসেছে। সোহেল এসেই সুমির সাথে দেখা করে, আর তাকে বলতে থাকে যে সে তার এটুকু জীবনে অনেক কিছু দেখেছে, কিন্তু তার মতো এত বড় ইম্পোস্টার সে কখনোই দেখেনি। সে আগে থেকেই খুব ভালো করে জানতো যে তার হাজবেন্ড এবং তার বোনের মধ্যে পরকীয়ার সম্পর্ক রয়েছে, আর এর জন্যই সে তাদেরকে মারার পুরো প্ল্যান বাস্তবায়ন করে। সে প্রথমে শালিনী এবং পঙ্কজের ফোন থেকে একে অপরের নাম্বার ব্লক করে দেয়, যাতে করে তারা একে অপরের সাথে কন্ট্যাক্ট না করতে পারে। তারপর সে সুমিকে শালিনীর পোস্টমর্টেম রিপোর্টও দেখায়, যেখানে লেখা ছিল শালিনীর বডিতে পেট খারাপ হওয়ার এলিমেন্ট পাওয়া গেছে। আমরা তখন দেখি সুমি সেদিন যে কাঁঠাল রান্না করেছিল সেই রান্নার মধ্যেই সে পেট খারাপ হওয়ার কিছু একটা দিয়ে দিয়েছিল, আর এই কারণেই সে সেদিন তার কাজের মেয়েকে ওই কাঁঠাল রান্না খেতে দেয়নি। তবে সেটা তো সে শালিনীকে দিয়েছিল, আর সেটা খাওয়ার কারণেই শালিনী অসুস্থ হয়ে পড়ে, তাই তাকে বাধ্য হয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসতে হয়। আসলে সুমি চাচ্ছিল কোনোভাবে শালিনীকে সেদিন বাসায় রাখতে, কারণ সে কোনো না কোনোভাবে এটা জেনে গিয়েছিল যে পঙ্কজ তাকে মারার প্ল্যান করেছে। আর যেহেতু সে আগে থেকেই শালিনী আর পঙ্কজের ফোন থেকে একে অপরকে ব্লক করে দিয়েছিল, তাই শালিনী পঙ্কজকে জানাতেও পারে না যে সে বাসায় রয়েছে আর সুমি বাসাতে নেই। এরপর সুমি ইচ্ছে করেই তার বান্ধবীর বাড়িতে যায়। সেখানে গিয়ে ছবিও তুলে নেয়, যাতে করে সবাই মনে করে যে ঘটনার সময় সে তার বান্ধবীর বাড়িতেই ছিল। এতে করে কেউ তার এই মাস্টার প্ল্যান সম্পর্কে জানবে না। কিন্তু এরপরই সে এক ফাঁকে তার বাসায় চলে আসে। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। বাসায় এসে শালিনীর লাশ পড়ে থাকতে দেখে সুমি চিৎকার করে কাঁদতে থাকে। কার্তিকের লোক এসে তখন অলরেডি শালিনীকে মেরে ফেলেছিল। এইসব শোনার পর সোহেল বলতে থাকে যে এটা তো গেল তার বোনের মৃত্যুর কথা, কিন্তু এরপর পঙ্কজের মৃত্যু আসলে কিভাবে হয়েছে তা সে জানে না। কিন্তু সে এটা খুব ভালো করেই জানে যে পঙ্কজের মৃত্যু গলা কাটার কারণে হয়নি। গলা কাটার একটু আগেই সে হার্ট অ্যাটাক করেছিল, সেখান থেকেই তার মৃত্যু হয়। এরপর দৃশ্য আবারও চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখানো হয় শালিনীর মারা যাওয়ার 1 ঘন্টা পর পঙ্কজ বাসায় ফিরে আসে, আর তখন শালিনীর লাশ এখানে পড়ে থাকতে দেখেই তার হার্ট অ্যাটাক হয়। সুমি তখন লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল, আর এর কিছুক্ষণ পরই পঙ্কজ সেখানে মারা যায়। সুমি তখন ধীরে ধীরে বেরিয়ে আসে। এরপর সে পঙ্কজ এবং সুমির ফোন থেকে আবারও ব্ল্যাকলিস্ট সরিয়ে দেয়। তাছাড়া ফোন থেকে নিজের ফিঙ্গারপ্রিন্টও মুছে দেয়। এই কাজ শেষ করে সে বেশ নর্মালি আবারও তার বান্ধবীর বাসায় চলে আসে। আসলে সে সেখান থেকে এমন ভাবে উধাও হয়েছিল যাতে করে কেউ বুঝতেই না পারে যে সে কখন বাইরে গেল আর কখন আসলো। এগুলো বলে সোহেল বলতে থাকে যে এখন সে জিজ্ঞেস করবে যে সে যে পার্টিতে ছিল না এটা সে কিভাবে প্রমাণ করবে, তাই না? তখন সে প্রোগ্রামে থাকার সময় সুমির তোলা 2টো ছবি দেখায়, যেখানে 2টো ছবিতেই শাড়ির পার ভিন্ন রকম ছিল। অর্থাৎ সুমি বাড়িতে গিয়ে আগের পরা শাড়িটা বদলে একই রকম দেখতে আরেকটা শাড়ি পরে প্রোগ্রামে আসে, কিন্তু সেই শাড়ির পার আলাদা ছিল। এরপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুমির শাড়িতে রক্ত লেগে গিয়েছিল, এর জন্য সে ওই শাড়িটা ধুয়ে ফেলে, আর সেম দেখতে পঙ্কজের দেওয়া শাড়িটা পরে প্রোগ্রামে চলে যায়। সোহেল বলতে থাকে
যে এর পরেও যদি সুমি বলে যে লাইটের তফাতের কারণে ছবিতে বর্ডার চেঞ্জ দেখিয়েছে, তাহলে সোহেল সেদিন রাতে সুমির ফোনের লোকেশন দেখাবে, যেটা কিনা একবার তার বান্ধবীর বাসায় ছিল, অন্যবার তার বাসায়। তার ফোন তো আর হেঁটে হেঁটে লোকেশন চেঞ্জ করেনি, তাই না? এই সব কিছু বলা শেষে সুমি অনেক বেশি ঘাবড়ে যায়। সে কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সোহেল তখন তাকে বলতে থাকে যে আসলে সে খুব সাধারণ একজন মানুষ, এত ঝামেলা তার পছন্দ না, তাই সে সরাসরি তার সাথে কথা বলবে। তার বাবার এলাহাবাদে একটা বাড়ি আছে, তাই না? তাই সে যেন ওই বাড়িটা তার নামে লিখে দেয়, তাহলে সে কেসটা ডাকাতির কেস বলে সুন্দর করে ক্লোজ করে দিবে। আর যদি সে এমনটা না করে আর কোনো চালাকি করার চেষ্টা করে, তাহলে বাকি জীবন তাকে জেলেই কাটাতে হবে। এখন সেই বুঝে নিক যে সে কি করবে। এই বলেই সোহেল সেখান থেকে চলে যায়। সুমির কাছে তো তখন করার মতো আর কিচ্ছু ছিল না, তাই বাধ্য হয়ে সে প্রপার্টির পেপার বানাতে শুরু করে আর ধীরে ধীরে তার বাড়ি খালি করে ফেলে। সুমি পঙ্কজের এই বাড়িটা বিক্রি করে দিয়ে চলে যাবে সেটারই সিদ্ধান্ত নেয়। এরপরই আমরা সোহেলকে দেখি। সে তো খুব সুন্দর করে রেডি হয়ে নেয়। একে তো সে আজ তার বন্ধু প্রকাশের বোনের বিয়ে খেতে যাবে, আর সুমির বাড়িতে যাবে প্রপার্টির কাগজ নেয়ার জন্য। তাই সে তার বাবা মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে প্রথমে কার্তিকের কাছে যায় আর তাকে বলে যে সুমি নিজেই তার হাজবেন্ডকে খুন করেছে আর তার কাছে পুরো প্রমাণ আছে, যার জন্য সে আজ সুমির কাছ থেকে তার বাবার প্রপার্টি নিয়ে নিচ্ছে। আর তাছাড়া সে এটাও জানে যে কার্তিক যার কাছে সুমির বাবার প্রপার্টি সেল করবে সে তাকে 8 থেকে 9 কোটি টাকা দিবে। তাই সোহেল ওই বাড়িটা কার্তিকের কাছে 4 থেকে 5 কোটি টাকায় সেল করবে। কোথায় সে 30 লাখ পাচ্ছিল আর কোথায় এখন তার 5-6 কোটি টাকা চলে আসছে। কার্তিকও তখন রাজি হয়ে যায়। এরপরই সোহেল সেখান থেকে সুমির বাড়িতে চলে আসে। সেখানে সুমি তাকে চা খেতে দেয়, কিন্তু সোহেল তো তাকে বিশ্বাস করে না, আর এই কারণে সে তার চাও খায় না। সুমি তখন তাকে প্রপার্টির কাগজ হ্যান্ড ওভার করে দেয়। এই কাগজ হাতে পেয়ে সে তো বেশ খুশি হয়ে যায়। এরপরই সে হাতের আঙুল ঠোঁটে ভিজিয়ে এক একটা কাগজ উল্টে উল্টে দেখতে থাকে, কোথাও কোনো সমস্যা আছে কিনা সেসব দেখতে থাকে। বেশ ভালো করে দেখা শেষে সে সুমির কাছে জিজ্ঞেস করে যে তাদের মধ্যে লেনদেন তো এখানেই শেষ, কিন্তু তার একটা বিষয় জানার অনেক ইচ্ছা। এই যে পঙ্কজ তাকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করেছে, এটা সুমি কিভাবে জানতে পারলো? আর তাছাড়া সে পঙ্কজকে কিভাবে মারলো? সুমি তখন তাকে কিছু বলবে, তার আগেই সোহেলের হঠাৎ করে কাশি হতে শুরু করে। আর কাশি দিতে দিতে সে কিছুক্ষণ পরে কোনো আর কথাই বলতে পারছিল না, তার মুখ যেন আটকে গিয়েছিল। আর তখনই আমাদের দেখানো হয় সুমি আসলে প্রপার্টির কাগজে এক ধরনের বিষাক্ত জিনিস লাগিয়ে দিয়েছিল। আসলে সুমির সেই মালি চাচা তাকে একটা বিষাক্ত ফুলের গাছ এনে দিয়েছিল। সেই গাছ থেকে ফুল ছিঁড়ে এনে সেটা পানিতে ভিজিয়ে সেই পানি সেই কাগজে লাগিয়ে দিয়েছিল। আর সেই কাগজ উল্টানোর সময় আঙুল ঠোঁটে লাগানোর জন্য সোহেলের মুখ বন্ধ হয়ে যায়। সে একদম প্যারালাইজড হয়ে যায় এই বিষের প্রতিক্রিয়ার কারণে। সুমি তখন তার দিকে তাকিয়ে খুব হাসতে থাকে আর তার হাত থেকে প্রপার্টির কাগজ নিয়ে নেয়। তারপর সেটা সাথে সাথে জ্বালিয়ে দেয়। সাদাসিধা সুমি ভালোবাসার মানুষের কাছ থেকে ধোঁকা পেয়ে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে ভাবা যায়। তো এরপরই সেখানে চলে আসে তার সেই মালি চাচা আর তাকে পঙ্কজের এই বাড়িটা বিক্রি হওয়ার টাকা হ্যান্ড ওভার করে। সুমি তখন বাড়িতে তালা লাগিয়ে আজীবনের জন্য সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ট্রেনে করে অন্য কোনো শহরে চলে যেতে থাকে। এদিকে প্রকাশ সেখানে ফিরে এসেছিল আর সে এটাও জানতে পেরে যায় যে সুমির বোন এবং হাজবেন্ডের মৃত্যুর সাথে সুমি নিজেই জড়িত। তাই সে ট্রেন স্টেশনেই তাকে খুঁজতে এসেছিল, কিন্তু সেই সময় সুমি তাকে দেখে তাড়াতাড়ি করে ট্রেনে উঠে যায়, যার জন্য তারা আর সুমিকে ধরতে পারে না। এদিকে চাচাকে দেখানো হয় সে সোহেলের লাশ গাড়িতে করে নিয়ে সেটাকে অনেক দূরে গিয়ে পানিতে ফেলে দেয়। তো কল্পনা ওরফে সুমি এইসব কাহিনী তাদের সবাইকে বর্তমানে বলছিল। এই পর্যন্ত শুনে সবাই তখন অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, বিশেষ করে কল্পনার হাজবেন্ড প্রতীক। সে তখন ভয়তে তার লাভার সামিয়ার দিকে তাকাতেও পারছিল না। তখন তারা সবাই মিলে বর্তমানের কল্পনার কাছে জিজ্ঞেস করে যে সুমি তাহলে তার হাজবেন্ডকে কিভাবে মারলো। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় পঙ্কজের অনেক শ্বাসকষ্টের সমস্যা ছিল। শালিনীর লাশ দেখেই তার শ্বাস নিতে কষ্ট হয়। সুমি তখন এটা দেখে তার দিকে ইনহেলার নিয়ে এগিয়ে যাবে, কিন্তু তখন ওই অবস্থাতেও পঙ্কজ সুমিকে ছুরি দিয়ে মারার জন্য এগিয়ে আসতে থাকে। ঠিক ওই সময়ে সুমি তার প্রতি যতটুকু ভালোবাসা ছিল সবটুকু হারিয়ে ফেলে, পুরোটুকু ঘৃণায় ভরে যায়। তাই সেই ইনহেলার দূরে ফেলে দিলে সেখানেই হার্ট অ্যাটাক করে পঙ্কজ মারা যায়। এরপর ডাকাতি দেখানোর জন্য সুমি ছুরি দিয়ে তার গলা কেটে দেয়। এসব কথা শোনার পরে সেখানে থাকা একজন বলতে থাকে যে আরে এই ঘটনা তো আয়রাপাড়া নামের একটা এলাকাতে হয়েছিল, সে অন্য জায়গার কথা কেন বলল? এই কথা শুনেই তো কল্পনা চুপ হয়ে যায়।
কিন্তু তখন প্রতীক কিছু একটা মনে করে। আসলে কল্পনা যেদিন সেই শহর থেকে এই শহরে এসেছিল তখন একই ট্রেনে তার প্রতীকের সাথে দেখা হয়। প্রতীক তখন কিছু একটা আন্দাজ করতে পারে। সে বুঝতে পারে যে তার ওয়াইফ কল্পনা কোনো না কোনোভাবে সুমি হতে পারে। তাই এই ভেবেই সে অনেক ঘাবড়ে যায়, কিন্তু সে তখন কিছুই বলে না। এরপরই দেখানো হয় প্রোগ্রাম আসলে প্রতীকের ফ্রেন্ডের বাড়িতে হচ্ছিল। প্রতীক তো তখন ভীষণ ঘাবড়ে যায়। এর জন্য সে কল্পনাকে বলতে থাকে যে অনেকক্ষণ তো হয়েছে, এখন তাদের বাসায় যাওয়া উচিত। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রতীক সামিয়ার দিকে তাকিয়েও দেখে না। কিন্তু তারা যখন চলে আসছিল তখনই আমরা সামনে থেকে প্রকাশ অর্থাৎ সোহেলের সেই পুলিশ বন্ধুকে দেখতে পাই। আমরা তো আগেই জেনেছি যে প্রকাশ হলো প্রতীকের বন্ধুর ওয়াইফের ভাই। তো সে এখানে তার বোনের বাড়িতে এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্যই এসেছে। তবে তার কাজ ছিল, এজন্য আসতে একটু দেরি হয়ে যায়। তো কল্পনা অর্থাৎ সুমি যখন তাকে আসতে দেখে তখন তো সে চুপচাপ তাকে ধরা না দিয়ে কোনো মতে সেখান থেকে বেরিয়ে যায়। সে বাসায় গেলে সেখানে তার সাথে সেই চাচা দেখা করতে চলে আসে আর তাকে আজ নতুন একটা গাছ উপহার দেয়, যেটা পেয়ে সে খুব খুশি হয়ে যায়। এই গাছ উপহার দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তখনই আমাদেরকে কিছু ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়। প্রকাশ তার বোনের বাড়ির প্রোগ্রামে যাওয়ার আগে যেই কাজে গিয়েছিল সেই কাজ আমাদেরকে দেখানো হয়। আসলে সে একটা হসপিটালে গিয়েছিল আর সেখানে গিয়ে সোহেলের সাথে দেখা করে। অর্থাৎ সোহেল কোনোভাবে এখনো জীবিত ছিল। সে মুখে কিছু বলতে পারে না, একদম প্যারালাইজড। কিন্তু সেই ঘটনার 2-3 বছর সময় পার হয়ে গেছে। হসপিটালে থেকে থেকে আর চিকিৎসার মাধ্যমে সোহেল এখন লেখার চেষ্টা করতে পারে। তো তার হাতে একটা নোটবুক আর একটা কলম রাখা হয়েছিল, যাতে করে কে তার সাথে এমনটা করেছে সেটা জানা যায়। দেখা যায় প্রকাশ তার সাথে দেখা করতে যায় তার খবর নেয়ার জন্য। এরপরই সে সেখান থেকে চলে যায়। তবে এরপর আমাদের দেখানো হয় যে সোহেল ওই নোটবুকে কোনোভাবে সুমির নামের প্রথম অক্ষর লিখে ফেলেছিল। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। তবে এখানে অনেক প্রশ্নই থেকে যায় যে সোহেল কি সুমির নামটা প্রকাশকে জানাতে পারবে? আর প্রকাশ যখন এই সত্য জানতে পারবে তখন কি হবে? তাছাড়া সুমি বা আবার সেই বিষাক্ত গাছ দিয়ে কি করতে চলেছে? সে কি এবারও তাকে ধোকা দেওয়ার জন্য তার এই স্বামীকেও হত্যা করবে, নাকি এবার ঘটবে অন্য ঘটনা? সেই সবই আমরা জানতে পারবো এর পরবর্তী পার্টে। আর এর পরবর্তী পার্ট যখন আসবে তা আমি অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।